সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত আইএফএসি নিবেদিত এই সময়ে। আমি জাহেদ চৌধুরী আপনাদের সঙ্গে আছি। আমরা এই অনুষ্ঠানে সমসাময়িক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করি। আজকে সারা দিনই দেশে আলোচিত বিষয় এই যে ভারী বর্ষণ, অতি ভারী বর্ষণের কারণে ফসলের যে ক্ষতি হচ্ছে, বিভিন্ন শহরে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, এ নিয়ে আমরা আলোচনা করব। জাতীয় সংসদের অধিবেশন চলছে এবং বেশ উত্তপ্ত অধিবেশন। আজকেও অধিবেশনে বেশ নানা বিষয় নিয়ে উত্তাপ ছড়িয়েছে, এ নিয়ে আমরা কথা বলবো। এর বাইরে যুদ্ধ পরিস্থিতির কারণে আমাদের অর্থনীতির উপরের প্রভাব, এই নিয়ে আমরা কথা বলবো। এই কথা বলার জন্য আজকে এনটিভি স্টুডিওতে আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমার ঠিক বামে রয়েছেন সৈয়দ এমরান সালে প্রিন্স, যুগ্ম মহাসচিব বিএনপি। জনাব এমরান সালে প্রিন্স, আপনাকে স্বাগত জানাচ্ছি এনটিভি স্টুডিওতে। আরও রয়েছেন আরিফুল ইসলাম আদিব, সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনসিপি। আপনাকেও স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে। আমরা যেমনটি বলছিলাম, সৈয়দ এমরান সালে প্রিন্স, আপনাকে দিয়ে শুরু করতে চাই যে হঠাৎ করে এই সিজনে আসলে এইভাবে ভারী বর্ষণ হয় না। অতি ভারী বর্ষণ গত 3 দিন ধরে আমরা দেখছি এবং গতকাল এবং আজকে দ্বিতীয় দিনের মতো দেখেছি আমরা। চট্টগ্রাম শহর তলিয়ে গেছে। আমরা সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা এই সমস্ত এলাকায় দেখেছি যে পাকা ধান পানির নিচে তলিয়ে গেছে, কৃষকরা হাহাকার করছে। এই অবস্থায় সরকারের আসলে কি করণীয় ছিল? ধন্যবাদ আজকের এই শোতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য, এবং একই সাথে আমার যিনি সহ আলোচক আছেন আদিব, তাকেও আমি শুভেচ্ছা জানাচ্ছি, দর্শক শ্রোতাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। তো আপনি অবশ্যই একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আপনি অবতারণা করেছেন যে এই সিজনে আসলে সাধারণত এরকম ভারী বর্ষণ আমরা অনেক দিন দেখিনি। এই গত 3-4 দিনে যে ভারী বর্ষণটা হয়েছে, এই ভারী বর্ষণে আরো 3 দিন এটা কন্টিনিউ করবে শোনা যাচ্ছে, ফোরকাস্টে আছে যে আরো 3 দিন নাকি কন্টিনিউ করবে। তো এই ভারী বর্ষণের ফলে একদিকে যেরকম জলাবদ্ধতা আপনার হয়েছে, যাতে চট্টগ্রাম শহরে বিভিন্ন জায়গায় পানির নিচে, চট্টগ্রাম হয়েছে, কুমিল্লা হয়েছে, বিভিন্ন জায়গায় আছে। কুমিল্লাতে আমরা পরীক্ষার্থীদের দেখলাম হাঁটু পানির মধ্যে বসে এসএসসি পরীক্ষা দিচ্ছে। তারপরে ধরেন আবার বিভিন্ন জায়গায় ফসল, আপনি সিলেটের কথা বলেছেন, সুনামগঞ্জের কথা বলেছেন, নেত্রকোনার কথা বলেছেন, কিশোরগঞ্জের কথা বলেছেন। আমি আমার জেলার কথা বলি, আমার ময়মনসিংহে, আমার নিজের এলাকা হালুয়াঘাট, ধোবাউড়ায়, সেখানেও অনেক এলাকা আপনার আমি দেখেছি পানির নিচে। আমাকে আমাদের দলের নেতাকর্মীরা খবর দিচ্ছে, আমাদের প্রশাসন থেকে আমাকে খবর দিচ্ছে যে পানির নিচে তলিয়ে গেছে। এখানে কৃষকের মাথায় হাত, যে ধান কাটার ঠিক আগ মুহূর্তে যারা পাকা ধানটা তলিয়ে যাওয়া চোখের সামনে, এটা তার একজন কেঁদে কেঁদেই আমাকে বলল যে এর থেকে আমার মরণ হলো না কেন, এটা দেখার আগে আমার মরণ হলো না কেন। আমাদেরই একজন সমর্থক এরকম কথা বলল। তো যাই হোক, এটা সব জায়গাতেই এই ফসলের যে ক্ষতি হলো, তাতে আমাদের সবারই ক্ষতি হয়েছে। ফসল উৎপাদনের ব্যাপারে একটা আশঙ্কা সৃষ্টি হচ্ছে। তো এটা আমাদের জন্য খুবই দুর্ভাগ্যজনক একটি বিষয়। আপনি বলেছেন যে আমাদের সরকারের, দেখুন সরকার আমরা মাত্র 2 মাস হলো এসছি এখানে। আপনার বিগত 15 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, তারপরে 1.5 বছর অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় ছিল। আমরা অন্তর্বর্তীকালীন সরকারের তো কাজ আসলে ডেভেলপমেন্ট কাজ না, আসলে তারা দৈনন্দিন কাজগুলো সেগুলো করেছে। কিন্তু আওয়ামী লীগের যে এত উন্নয়নের কথা আমরা শুনেছি এর আগে, সেই উন্নয়নের নমুনা কি? আমরা দেখেছি একটু পানি হলেই বৃষ্টি হলে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে, যে কারণে মানুষ দুর্ভোগের মধ্যে পোহাচ্ছে। আসলে এটা উন্নয়নের নামে তারা টাকাগুলো লুটপাট করেছে। তো আজকে আমাদের প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে চট্টগ্রামবাসী সহ যারা এই দুর্ভোগের শিকার হয়েছেন তাদের প্রতি দুঃখ প্রকাশ করেছেন, এবং তিনি আন্তরিকতার সাথেই তিনি বলেছেন যে আমরা এই অবস্থা থেকে নগরবাসীকে আমরা উদ্ধার করার জন্য, এই অবস্থা থেকে বের করে আনার জন্য যা যা করা দরকার দ্রুত আমরা সে ব্যাপারে সিদ্ধান্তগুলো নিচ্ছি। এবং আমি যতদূর শুনেছি, গতকালকেই প্রধানমন্ত্রীর অফিস থেকে এবং স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে আপনার চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে বা জেলা প্রশাসনকে ফোন করে বা তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তড়িৎ গতিতে ব্যবস্থা নেওয়ার জন্য। আমরা দেখেছি যে এই জলাবদ্ধতার সাথে সাথে আমাদের চট্টগ্রামের মেয়র এই বৃষ্টির মধ্যে কোমর পানির মধ্যেও তিনি দেখা গেছে যে উনি মাঠ পর্যায়ে অবস্থান করে চেষ্টা করছেন এই অবস্থা থেকে উত্তরণের জন্য। আসলে
এটা সার্বিকভাবেই একটা দুর্ভাগ্যজনক বিষয়। আমরা সচেষ্ট থাকতে হবে আমাদেরকে, ভবিষ্যতে যেন এই জনগণ আর দুর্ভোগের মধ্যে না পড়ে। এবং আমাদের বিএনপি সরকার, আমি আগেই বলছি 2 মাস হলো মাত্র ক্ষমতায় এসছে, সরকারে এসছে, তো আমরা এই ব্যাপারে তড়িৎ গতিতে আমরা ব্যবস্থা নিব। ফসলের ব্যাপারে আজকে প্রধানমন্ত্রী তিনি স্বপ্রণোদিত হয়েই বলেছেন যে যেসব জায়গায় ফসল হানি হয়েছে আগামী 3 মাস এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সরকারের পক্ষ থেকে পর্যাপ্ত সহায়তা প্রদান করা হবে, যাতে তারা এই ক্ষতিটা পুষিয়ে নিতে পারেন। এবং আমি শুনেছি, আমি আজকে সংসদে গিয়েছিলাম, সেখানে আমরা আলোচনাটা শুনেছি যে আগামী ফসল ওঠার ব্যাপারেও এই সব ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে সহায়তা করা হবে। বিশেষ করে যে কৃষক কার্ড দেওয়া হচ্ছে, এই ক্ষতিগ্রস্ত কৃষকদেরকে দ্রুত কৃষক কার্ড দিয়ে তাদেরকে এই সহায়তার মধ্যে নিয়ে আসার পরিকল্পনা সরকার করছে বলে আমি জানতে পেরেছি। এবং প্রধানমন্ত্রী এটা তো স্পষ্ট করে ঘোষণাই দিয়েছেন সংসদে। জনাব আরিফুল ইসলাম আদিব, একই বিষয়ে আপনার বক্তব্য কি? ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে আমাদের ইমরান সেলিম প্রিন্স ভাই উপস্থিত আছেন, তাকেও ধন্যবাদ জানাই। প্রথমত বিষয় হচ্ছে যে চট্টগ্রাম মহানগরের যে জলাবদ্ধতা এবং একই সাথে সিলেটের সুনামগঞ্জে কৃষকের ফসল প্রায় পানির নিচে ডুবে গিয়েছে, এবং কুমিল্লাও প্রায় শিক্ষার্থীরা পানির মধ্যে বসে এক ধরনের পরীক্ষায় অংশগ্রহণ করছে। আমরা একটু আগে দেখেছিলাম যে একই সময় 2025 সালে চট্টগ্রামের বৃষ্টিতে এরকম হঠাৎ আসলে জলাবদ্ধতা তৈরি হয়নি। সেক্ষেত্রে তৎকালীন অন্তর্বর্তীকালীন সরকারের সময় আপনার যে উপদেষ্টা ছিলেন ফায়াজ আহমেদ তৈয়ব, তিনি একটা লেখা শেয়ার করছিলেন যে গত বছর যে 4টা উদ্যোগ গ্রহণ করা হয়েছিল সেই অনুযায়ী মোটামুটি এই মাসের ফেব্রুয়ারির মধ্যেই মোটামুটি একটা ভালো কাজ কমপ্লিটের একটা আশা করা হয়েছিল। কিন্তু যেহেতু দেখেছে যে সেই উদ্যোগগুলো ধারাবাহিকভাবে আর পরবর্তীতে কাজ চলমান আছে, ওইখানে আমরা চলমান দেখেছি যে সেই জায়গার থেকে মানে ওখানে যে বিষয়গুলো হয়েছে যে ধরেন একটা তো কাজ চলমান আছে, কিন্তু কাজ চলাকালীন অবস্থার পাশাপাশি আপনার বজ্রগুলা যেন সঠিক স্থানে না গিয়ে ফেলায় সেটার জন্য একটা তদারকি করা, যারা হচ্ছে যেসব আপনার অবৈধ দখল, বিশেষ করে আমাদের দেশে খালগুলোর উপর অনেক সময় স্থাপনা থাকে, তো ওই স্থাপনায় ধরেন সরকার কিংবা হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ তারা অনেক সময় আপনার হচ্ছে সেটার জন্য ধরেন দখল করতে যায়, তখন কি করে একটা হাইকোর্টে মামলা করে। তো মামলাটা দেখেছে যে চলতে চলতে ধরেন এটা বেশ সময় কিন্তু চলে যায়। তো ফলে ওই সময় একটা উদ্যোগ নিয়েছিল যে এই মামলাগুলো যেন দ্রুত নিষ্পত্তি করে, সেই জায়গাগুলো বেশ কিছু কিন্তু সুপারিশ আসলে দেওয়া হয়েছিল। তো এবার যেটা হচ্ছে যে ওই সুপারিশগুলোর ধারাবাহিকতা একটু ব্যাঘাত করছে, যার কারণে এই কিন্তু হঠাৎ করে এই বৃষ্টিতে একটা বড় ধরনের ধাক্কা কিন্তু মানে এটা কি আপনি মনে করেন যে আসলে এটার জন্য স্থানীয় সরকার কিংবা সিডিএ কাজটা সিডিএ করাচ্ছে, সিটি কর্পোরেশনও তো আছে, যেহেতু আপনার অন্তর্বর্তী সরকারের সময় কিন্তু এখানে দায়িত্বে মেয়র এখন বর্তমান যে দায়িত্ব পালন করছেন সাদাত হোসেন উনিই ছিলেন। ফলে উনি যেভাবে গত বছর যেই প্রক্রিয়ায় এই জলাবদ্ধতা নিরসন করতে পারছিলেন, একই প্রক্রিয়াটা তো এইবার তো আরো ভালো করে পারে, কারণ এবার তার সমর্থিত সরকারের তো ক্ষমতা আসছে। তো সেই জায়গাটা আসলে কেন আপনার হচ্ছেন একটু ব্যাঘাত ঘটলো, এটা কিন্তু একটা পয়েন্ট। যে একটা তো আমার নিউজে আসছে যে যেহেতু খাল খননের ক্ষেত্রে আপনার একটা স্টিলের স্ট্রাকচার তৈরি, যেটা আমরা দেখছিলাম যিনি বলছিলেন যে এটা প্রতিবন্ধকতা ছিল, খালের মধ্যে প্রতিবন্ধকতা ছিল। শাহ আলম গিয়ে বলছেন যে সেটা হচ্ছে যে আসলে 15ই মের প্রয়োজন মানে কাজের কমপ্লিট হইতে, কিন্তু তার আগে বৃষ্টি হয় আসলে এটা এই মানে এক ধরনের বিনা প্রস্তুতিতে আসলে এক ধরনের তাদের পড়তে হয়েছে। তো ফলশ্রুতিতে যেহেতু একই প্রশাসক তার চেঞ্জ হয় না, আমরা দেখেছি অনেক জায়গায় প্রশাসক চেঞ্জ হয়েছে, সরকার চেঞ্জ হলে যেটা হয় যে পূর্বের যে পরিকল্পনাগুলো থাকে সেটা ধারাবাহিক, কিন্তু চিটাগাংয়ের ক্ষেত্রে এটা হয়নি, ভিন্ন প্রেক্ষাপট, কারণ একই মেয়র আছে, সেও অন্তর্বর্তীকালীন সরকারের সময় যথেষ্ট স্বাচ্ছন্দ্যে কাজ করছেন, কোনো ধরনের বাধা বিপত্তি আসেনি। তো ফলশ্রুতিতে এইটা আমার কাছে মনে হচ্ছে কিছুটা হইলেও তার পক্ষ থেকে একটা যথেষ্ট ঘাটতি ছিল, কারণ তার ক্ষেত্রে তো পূর্বের থেকে যেটা একটা অভিজ্ঞতা ছিল, যেটা দিয়ে তিনি গত বছর নগরবাসীকে আপনি হচ্ছে স্বস্তি দিতে পারছে, কিন্তু এইবার হচ্ছে তার জন্য
সেটা হচ্ছে পারেনি। আর আমাদের এখানে যেটা হয়েছে যে অনেক সময় অ্যাট এ টাইমে আমাদের এবং ভারতের যে বৃষ্টিটা হয় ডাউন স্ট্রিম হওয়ার ফলে যে এখানের কিন্তু একটা স্রোত কিন্তু পানির হঠাৎ করে পানি বেড়ে যায়, অনেক আসে। বেড়ে যায়। হ্যাঁ, আবার একই সাথে দেখা যাচ্ছে যে আমরা দেখেছি যে গত সরকারের উন্নয়নের যে কুফল, যে মিঠামাইনে যে আপনার যে বাঁধটা আছে দেওয়া হয়েছিল সড়কের কারণে, সেই সড়কের কারণে দেশে পানিটা কিন্তু সহজে আপনার হচ্ছে সরতে পারে না। তো এইটা সেটা মানে সুনামগঞ্জ সিলেটের ক্ষেত্রে ওই এলাকায়, ওই এলাকার ক্ষেত্রে যেটা সুনামগঞ্জের হাওরটা যে ডুবে যায় খুব তাড়াতাড়ি, এটার একটা কারণ। এই জায়গাটার কারণেও আপনার একটা যথেষ্ট কিন্তু প্রাকৃতিক দুর্যোগ পোহাতে হয়েছে। ফলশ্রুতিতে আমাদের ফ্যাসিবাদের সময় এরকম বহু উন্নয়ন প্রকল্প যেটা আমাদের লং টার্মের জন্য গলার কাটা হয়ে আছে, এইগুলোকে যে দ্রুত সমস্যা সমাধান করে জনবান্ধব উদ্যোগ গ্রহণের জন্য সরকারের একটা অতি দ্রুত কার্যকরী পরিকল্পনা দরকার এবং ইনিশিয়েটিভ দরকার। টকশোর পূর্বে ইমরান ভাই বলতেছিলেন আমাদের চায়ের আলাপে যে তারা একটা কথা দিয়েছিলেন যে বিএনপি ক্ষমতায় আসলে ওই বাঁধের একটা সমাধান করবেন এই সমস্যার, এবং বাঁধটা ভেঙে ফেলা কিংবা হচ্ছে এটাকে কোনো একটা প্রসেসে নিয়ে আসে। তা আমরা আশা করবো এটা তারা দ্রুত, যেহেতু এখন সরকারে আসছেন, এটা অতি দ্রুত একটা সমাধানের উদ্যোগ নেবেন। আমি এখানে একটু বলতে চাই, যেমন ধরেন আজকের সংসদে জিনিসটি মানে যখন উঠলো, তাৎক্ষণিকভাবে মাননীয় প্রধানমন্ত্রী স্থানীয় সরকার প্রতিমন্ত্রীকে সেখানে ডেকে ওখান থেকেই তাকে চট্টগ্রামে চলে যেতে বলেছিলেন, এবং স্থানীয় সরকার মন্ত্রী সরাসরি আপনার সংসদ থেকে এয়ারপোর্টে গিয়ে প্লেন ধরে উনি চট্টগ্রামে গিয়ে আজকে বিকালে পৌঁছেছেন, এবং তিনি সেখানে পরিদর্শনও করেছেন। এবং তার ভাষ্য থেকে যেটা আমরা জেনেছি একটু আগে, আমার কাছে সেই ইয়েটা আসলো যে চট্টগ্রামে যে উন্নয়ন কর্তৃপক্ষ তার আওতায় সেখানে 36টি খাল পুনর্খননের একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তার মধ্যে 30টি খাল খননের কাজ শেষ, আর 6টি খাল ছিল, যেটা আপনার যে খালটিকে বলা হয় ওখানে হিজড়া খাল আর কি। হিজড়া খালের জন্য সেখানে একটি ব্যারিকেড দেওয়া ছিল। আর এই যে আপনি নিজেই বলেছেন যে মানে অসময়ে বৃষ্টি, এই সময় বৃষ্টি হবে এটা কেউ জানা ছিল না। তো সেই কারণে ওই খালটার পুনর্খননের কাজটাও কিন্তু এই মে মাসের 8-10 তারিখের মধ্যেই শেষ হয়ে যাওয়ার কথা ছিল। তো ওখানে একটা ব্যারিকেড দেওয়া ছিল, সেই ব্যারিকেডের জন্য ওই মোড়টার মধ্যে কিছু আপনার জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, এবং আজকে সেখানে উন্নয়ন কর্তৃপক্ষের বলেছে যে এটা আগামী 5 দিনের মধ্যে এই ব্যারিকেডটা সরিয়ে ফেলা হবে। যদি এখানে কালকেই সরিয়ে ফেলা হয় তাহলে আপনার এই যে আপনার লক্ষ লক্ষ টাকা খরচ করে যে আপনার খালটা করা হচ্ছে, খনন করা হচ্ছে, কারণ এই খালের মধ্যে তো পানিটা নেমে যাবে। জি, তো এই খালগুলো আগে পুনর্খনন করা হয়নি বলে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টিটা হয়েছিল এর আগে। তো এই জন্য খালে যাতে পানি নেমে যায় এই জন্যই পুনর্খননগুলো করা হচ্ছে। সেই জন্যই এই 5 দিনের মধ্যে এই ব্যারিকেডটা সরিয়ে ফেলা হবে বলে তাকে জানানো হয়েছে। এবং একই সাথে আপনার যে চট্টগ্রাম মহানগর যে একটা বিশাল একটা এলাকা, প্রায় 60-70 কিলোমিটার হবে এই এলাকাটা বিস্তৃত আর কি, সেখানের খুব কম জায়গাতেই কিন্তু ওই পানিগুলো হয়েছে। এখন যেখানে পানি জমেছে স্বাভাবিকভাবে মানে গণমাধ্যম বলেন কিংবা এই যে আমাদের কি বলে যারা আমরা মাল্টিমিডিয়া মানে সোশ্যাল মিডিয়া, আমরা তো ওখানে যে ছবিটা তুলি যাতে মনে হয় যে পুরো চট্টগ্রাম বোধহয় ভেসে গিয়েছে। বিষয়টা কিন্তু নির্দিষ্ট এলাকায় একটু বেশি জলাবদ্ধতা বেশি হয়েছে। ঢাকাতে সেই পরিমাণ বৃষ্টি হয়নি। ঢাকাতে বৃষ্টি হলো, ঢাকার অবস্থা ঢাকারও এখানে আজকেই মাননীয় প্রধানমন্ত্রী সেখানে নির্দেশ দিয়েছেন, আমাকে স্থানীয় সরকার মন্ত্রী আজকে বলেছেন যে যেই খালগুলো এখানে পুনর্খননের কাজ এখানে চলছে, এই চট্টগ্রামের বিষয়টা মাথায় রেখে সেগুলো যেন আগামীকাল দ্রুতর মধ্যে সময়ের মধ্যে যেন সেটা শেষ করা হয়, এটা সে ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী এ ব্যাপারে নির্দেশ দিয়ে আলাপ করছিলাম যে আবহাওয়া নিয়ে, বিশেষ করে ভারী বর্ষণ নিয়ে যে অবস্থা সৃষ্টি হচ্ছে। আমরা প্রসঙ্গ একটু পাল্টাতে চাই। জাতীয় সংসদে আলোচনা চলছে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, এবং আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় শেষ দিকে আসছে, যেটা হলো সংবিধান সংশোধনে বিশেষ কমিটি গঠনের প্রস্তাব সরকারি দলের পক্ষ থেকে দেওয়া হয়েছে, এবং বলা হয়েছে যে এখানে আইনমন্ত্রী যে প্রস্তাবটি করেছেন একটা কমিটি করার জন্য, বিশেষ কমিটি, এই কমিটিতে বিএনপির 7 জন, অন্যান্য দলের 5 জন এবং বিরোধী দল থেকে আরও 5 জনকে নাম দেওয়ার জন্য বলা হয়েছে। কিন্তু বিরোধী দল এখনও নাম দেয়নি, তারা সময় নিয়েছে। এমন সংস্কারের যে বিষয়টি,
সেই সংস্কার প্রস্তাবগুলো যদি বাস্তবায়ন করতে হয় তাহলে সংবিধান তো সংশোধন করতেই হবে। এটার প্রক্রিয়া নিয়ে এর আগে এক দফা বিরোধ হয়ে গেছে এই সেশনের শুরুতেই। অন্যান্য প্রসঙ্গ আসছে, আমরা দেখছি যে সরকারি দলের এমপিরা বেশ আক্রমণাত্মক ভাষায় কথা বলছেন জামাতে ইসলামের বিরুদ্ধে, বিরোধী দলের বিরুদ্ধে। সব মিলে আপনি কি মনে করেন যে সংসদের এই পর্যন্ত তৎপরতাটাকে কিভাবে দেখছেন? না, সংসদে তো সব বিষয় নিয়ে আলোচনা হবে। সংসদ একটা ভাইব্রেন্ট সংসদ হয়েছে বলেই সবাই বলছে, সেখানে আলোচনা হবে, সমালোচনা হবে, কথাবার্তা হবে, রাজনীতির মারপ্যাচের মধ্যে রাজনীতি ঢুকবে, তো আবার রাজনীতি দিয়েই সব কিছু মোকাবেলা করতে হবে, এটি তো স্বাভাবিক। এখন আপনি বলেছেন যে সরকারি দলের সংসদ সদস্যরা বিরোধী দলকে আক্রমণাত্মকভাবে সমালোচনা করছে, এটা তো এমনি এমনি হয়নি ভাই। আপনার তারা সংসদে এক কথা বলছে, সংসদের বাইরে গিয়ে আরেক ধরনের কথা বলছে। কালকে তো সংসদে মানে সেগুলি তো তথ্য প্রমাণ দিয়ে তো এটা বলে দেওয়া হয়েছে। তারপরেও সামাজিক প্ল্যাটফর্মে, সামাজিক গণমাধ্যমে যেভাবে আপনার মানে বট বাহিনী তারা আপনার মানে কি বলে প্রধানমন্ত্রী এবং তার কন্যা এবং পরিবারের সদস্য কিংবা আমাদের মানে যেভাবে বক্তব্য রাখছে সেটাকে আপনার টুইস্ট করে যেভাবে আপনার আক্রমণাত্মকভাবে করতেছে, এগুলো তো সব কিছুরই একটা, সব ক্রিয়ারই তো একটা প্রতিক্রিয়া আছে, এটা হবে না। আর সেখানে আপনার জামাতে ইসলামের বিরুদ্ধে বলা, হ্যাঁ জামাতে ইসলামী একজন ঢিল যদি আপনি ছুঁড়েন, পাটকেল তো আপনাকে খেতেই হবে। আমরা যখন একটু আক্রমণাত্মক হই তখন বিরোধী দলের পক্ষ থেকে বলা হয় আসেন সবাই মিলেমিশে আমরা এই সংসদকে কার্যকর করি, আমরা একসাথে কাজ করি, আমরা বলে আসেন। আবার পরে গিয়ে আপনার সংসদে সহযোগিতার কথা বলা হয়, সংসদের বাইরে গিয়ে বলা হয় যে আওয়ামী লীগকে খেলাইতে 16 বছর রাখছে, বিএনপিকে খেলাইতে 16 দিনও লাগবে না। এই ভাষায় তো আমরা বক্তব্য তাইলে কি আবারও আমরা এই যে পুরানো রাজনীতির ধারায় চলে যাব? আবার বলছে যে জিয়া পরিবার থেকে দেশকে মুক্ত করার জন্য আমরা লড়াই করতে হবে। কারা বলছে? এই 11 দলীয় জোটের নেতারাই তো বলছে। আপনার আন্দোলন কি বলে, বিড়ালের মতো বাঁচতে চাই না, সিংহের মতো একদিন বাঁচতে চাই, এই কথা তো ওনার বিরোধী দলের পক্ষ থেকে বলছে। সংসদে কিন্তু আবার এই ভাষায় কথা বলে না, সংসদে আসলে আবার অন্য ভাষায় কথা বলে। সংসদে তো সংসদের ভাষায়, রাজনৈতিক বক্তৃতা, মাঠের বক্তৃতা তো আলাদা আমরাও যেটা বলছি সরকারি দলের পক্ষ থেকে বলা হচ্ছে সংসদীয় রীতিনীতি মেনেই সেটা বলা হচ্ছে, কোনো অসংসদীয় ভাষা সেখানে বলা হচ্ছে না। আমি আবারও আসবো আপনার কাছে এই আলোচনা নিয়ে। আরিফুল ইসলাম আদিব, আপনি কি মনে করেন সংসদের কার্যক্রম যে দেখছেন এখানে সামগ্রিকভাবে আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ আবারও আপনাকে। আমি যদি ইমরান ভাইয়ের কথার রেশ ধরে বলি, যে উনি যেটি বললেন যে সংসদে বিরোধী দলের যারা প্রতিনিধি আছেন, এমপি, তারা সংসদে যেটা বলছেন বাহিরে সেটা বলছেন না। তো এটা যেটি হয়েছে যে বিরোধী দল ইতিমধ্যে 3 থেকে 4টি প্রোগ্রাম করছে, তো সেখানে সাধারণত সংসদীয় যারা এমপি থাকেন তারা একটু কম উপস্থিতি থাকেন, অর্থাৎ বিরোধী দলের মোটামুটি রোল যারা আছেন তারাই এই বাইরের আন্দোলনটাকে চাঙ্গা রাখেন। মিয়া গোলাম পরার তিনি তার সংসদে নাই, হামিদুর রহমান আজাদ কিংবা আমাদের এদিকের নাসিরউদ্দিন পাটোয়ারি থেকে শুরু করে যারা আছেন, হাসারজিস আলম, আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সবাই কিন্তু বাহিরের জায়গা থেকে। বরঞ্চ একটা কর্মসূচি আছে, আমরা যেটা দুঃখজনকভাবে দেখি যে বিশেষ করে বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনি বরঞ্চ বাহিরে খুবই আপত্তিকর একটা শব্দ বলেছেন যে রাজনৈতিকভাবে নির্মূল করা বিরোধী দলের নাম সহ বলেছেন, এবং যেই শব্দ নিয়ে তাদেরই ডেপুটি স্পিকার কিন্তু বলছেন যে এটি আসলে ইতিবাচক সাংস্কৃতিক ধারা বহন করে না। এবং মহাসচিবের যখন এই বক্তব্য এবং এর পাশাপাশি আপনি দেখবেন, আমি দেখেছিলাম যখন এই ক্যাম্পাসগুলো অশান্ত হইতেছিল তখন যুবদল একটা প্রেস রিলিজ দিয়েছিল, যে প্রেস রিলিজ আসলে এক ধরনের সংঘাতকে আহ্বান করা, মানে প্রেস রিলিজ দিয়ে যে আমরা দেখে নিব, আমরা কঠিন জবাব দিব, ঠিক আছে। এবং তাদের তো একজন বলছেন যে প্রয়োজনে ফাঁসি হব, তবু এই আপনার তাদেরকে প্রয়োজনে মেরে আমি
ফাঁসি নিব, অর্থাৎ এই বক্তব্য কিন্তু কুষ্টিয়ান সম্ভবত কোনো একটা যুবদল নেতা দিয়েছেন। আজকের একটু আগের নিউজ যেটা দেখলাম, নোয়াখালী সরকারি কলেজে স্নাতক ডিগ্রি পরীক্ষা চলে, সেই পরীক্ষা চলাকালীন সময় অধ্যক্ষের রুমে ঢুকে ছাত্রদলের সভাপতি রাশিদুল ইসলাম কিংবা কেউ যে অধ্যক্ষদেরকে হুমকি দামকি দিয়ে রুম দিয়ে বের করে দিছেন এবং অধ্যাপক একজন আছেন তাকে হচ্ছে আপনার লাঞ্ছিত করছেন, শার্টের বুতাম ছিঁড়ে ফেলছেন এবং আরেকজন অধ্যাপককে হত্যার হুমকি দিয়েছেন এবং যেটার প্রতিবাদে আপনার হচ্ছে এই শিক্ষক পরিষদ তারা আগামীকালকে থেকে কর্মবিরতি ঘোষণা করছে। অর্থাৎ পুরো সরকারি দলের মূল দলের মহাসচিব থেকে শুরু করে তাদের ছাত্র সংগঠনের একেবারে তৃণমূল পর্যন্ত তারা পুরো জায়গাটিতে আপনার এই ক্যাম্পাস দখল অশান্ত করা এই প্রসেসগুলোতে কিন্তু ঢুকে পড়েছে। ফলশ্রুতিতে কিন্তু মানে বিএনপি তো সর্বোচ্চ তার হিস্ট্রির সবচেয়ে বেশি মেজরিটি নিয়ে আসছে, মানে যে মেজরিটি তিনি কখনোই এভাবে এতটা এককভাবে পাননি আর কি। সর্বোচ্চ সম্ভবত 2001 সালে 193 এটা ছিল একে আর কি এককভাবে। তো সেইটা থাকা সত্ত্বেও 2 মাসের ভিতরেই যখন তাকে এই ধরনের আক্রমণাত্মকভাবে হচ্ছে তাকে হচ্ছে হাজির করতে হয়, তো সেক্ষেত্রে বিএনপি আমার কাছে মনে হচ্ছে তার রাজনৈতিক কৌশলগত জায়গায় তারা হচ্ছে একটা ভুল পথে হাঁটছেন। কারণ আমরা দেখতেছি একই সাথে আন্তর্জাতিকভাবে একটা বৈশ্বিক জ্বালানি সংকটে সরকার পড়তে যাচ্ছে। অভ্যন্তরীণভাবে বেশ কিছু নিউজ দেশকে অস্থিতিশীল করা, প্রতিবেশী রাষ্ট্রের ইন্ডিয়ার এক ধরনের পরোক্ষ এক ধরনের যোগসাজশ, এক ধরনের জঙ্গিবাদ, এক ধরনের ডেমনস্ট্রেশনের প্রেক্ষাপট চলছে। সেই মোমেন্টে আপনি বিরোধী দলকে আস্থায় নিয়ে এনে বরঞ্চ তাদের উপর চড়াও হয়ে যে পুরো না আমার কাছে সকল কর্তৃত্ব আছে এবং আমি সকল কিছু হচ্ছে ভালোভাবে চালাতে পারছি, এই জায়গাগুলো কিন্তু খুবই রাজনৈতিকভাবে আগামী দিনে বাংলাদেশের জনগণের জন্য খুবই ভোগান্তির হবে। আপনার কেন মনে হয় যে সরকারি দলের এখানে আমি আরেকটু বলি সেটার সাথে যে দেখেন আবার একই সাথে ধরেন আমরা দেখেছি যে বিএনপি সরকার গঠনের পরপরই তারেক রহমান নিজের থেকে নাহিদ ইসলামের বাসায়, ডক্টর শফিকুর রহমানের বাসায় গিয়েছেন, সেগুলো ইতিবাচক একটা কিন্তু অ্যাপ্রোচ ছিল এবং আজকে চট্টগ্রামের মানুষের কাছে প্রধানমন্ত্রীর জায়গা থেকে দুঃখ প্রকাশ করা এটাও কিন্তু একটা ইতিবাচক অ্যাপ্রোচ। কিন্তু বিরোধী দলের জায়গা থেকে এইভাবে হচ্ছে আপনার মানে আক্রমণাত্মক হওয়া ফিল্ড পর্যায়ে, কারণ মহাসচিব যখন বলেন রাজনৈতিকভাবে নির্মূল করবেন তখন রাজনৈতিকভাবে নির্মূলের অনেকগুলো আপনার হচ্ছে উদাহরণ দৃষ্টান্ত হয়। আপনি হয়তো প্রথমে বিরোধী দল হিসাবে আপনি হচ্ছে জামাতকে টার্গেট করছেন, তারপরে আবার হয়তো আপনি এনসিপি বাম সংগঠনগুলোকে আপনি টার্গেট করবেন এবং একই সাথে আমরা গত 23 দিনে ফেসবুকে সোশ্যাল মিডিয়ায় আপনার প্রধানমন্ত্রী কিংবা মন্ত্রী পর্যায়ে কারো সমালোচনা কিংবা কার্টুন শেয়ারের কারণে প্রায় 8 জন গ্রেপ্তার হয়েছে। তো ফলে এই যে আপনার ইমরান সালেপিন যে কথাটি বলছেন যে এই ফেসবুকে সরকারের বিরুদ্ধে ব্যক্তিগত আক্রমণ প্রধানমন্ত্রী তার পরিবারকে নিয়ে, এইটা যে একটা এআই দিয়ে তৈরি করা পর্যায়ে চলে গেছে এবং এটাও কি সমর্থনযোগ্য? অশালীন, অশোভন। আপনার যে বিষয়টি হচ্ছে যে দেখেন এখানে খুব সরকারকে এই জায়গায় যেতে বাধ্য করা হচ্ছে কিনা, এটা কে করছে, এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। জামাতের ছাত্র সংগঠনের লোক এই যে ভাই প্রমাণ মিলেছে, ভুল অ্যাড্রেস দিছে, প্রমাণ মিলেছে সেখানে, আপনারা বললেই তো হবে না। ইদানিং আপনারা জামাতের সাথে সখ্যতার কারণে আপনারা জামাতকে যতই সেভ করার চেষ্টা করেন, আমরা জামাতকে সেভ করব কেন? অবশ্যই জামাতকে বাংলাদেশে মানুষ কি বলে পানি দিয়ে জীবন দান করেন জিয়াউর রহমান। শুনেন, ঠিক আছে, এগুলো মানুষ কি বলে শুনেন, ওই রাজনীতির একটা প্রেক্ষাপট গেছে, আজকে আবার ভিন্ন একটা প্রেক্ষাপট। না ভিন্ন প্রেক্ষাপট না। প্রথম যে জিনিসটা দিয়ে ক্যাম্পাসটা অশান্ত হয়েছে, আপনার এখানে একটা ফ্যাক্ট চেক হয়েছে, ছাত্রলীগের এক নেতা প্রথম ডাকসুর একজন সদস্য, এটা তবে একটা কমন সেন্সের বিষয়, যেই ছেলেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 5,000 10,000 ভোটে নির্বাচিত হয়েছে এবং রানিং সে দায়িত্বে, সে কেন হচ্ছে একটা এরকম যেই ছবিটা নিয়ে ভাইরাল হয়েছে, এইটা আপনার ফ্যাক্ট চেকাররা দেখছে এই ছবিটা প্রথম সার্চে ছাত্রলীগের এক নেতা, তারপরে সে সারার ঠিক 12 মিনিট পরে ডাকসুর যে নেতৃত্ব ছিল তার ছবিটা এডিট করে ওখানে বসাইছে, বসানোর পরে
দেন হচ্ছে আপনার এখানের বিএনপির কয়েকজন অ্যাক্টিভিস্ট অভিযোগ করলো যে এই ছেলে এইটা সরাচ্ছে। সেই ছেলে কিন্তু বলছে আমি থানায় যাই, আমার আইডি চেক করুক, এখানে থানায় আমি গিয়ে আমি জিডি করে আমি আমার নিরাপত্তা নিশ্চিত করি। সেটা যখন গেছে তখন তার উপরে হামলা হইলো, সেখানে ডাকসুর প্রতিনিধি গেল, তাদের উপর হামলা হইলো, সাংবাদিকরা নিউজ কভার করতে সাংবাদিকদের উপর হামলা হলো। একই সাথে তাইলে কি আপনি যেটা বলতে যাচ্ছেন যে এখানে তৃতীয় পক্ষ একই সাথে, হ্যাঁ এটা একটা গুরুত্বপূর্ণ, মানে আপনি তৃতীয় পক্ষেরও যে একটা এখানে ইন্ধন আছে সেই জায়গাটাতে আপনি কর্ণপাত করছেন না, বরঞ্চ এই জায়গাটাই কিন্তু তৃতীয় পক্ষ সুযোগটা নিতে চাচ্ছে যে এখানে আপনার হচ্ছে একটা মানে একটা ফেক আপনার হচ্ছে যে ফেব্রিকেটেড যে ছবিটা এডিট করা, এআই যুগে বর্তমানে তো আপনার 30 মিনিট কিংবা 1 ঘন্টা লাগে আপনার এই ছবিটা আসলে কিছুই করা সম্ভব না, সেটা তো সম্ভব সেই জায়গাটা থেকে। তার ফলে এই স্পেসিফিক যে ঘটনাটা ওইটা আপনার ফেক ছিল, কিন্তু অনলাইনে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন কিংবা তার ফুল ফ্যামিলিকেই কিন্তু বিতর্কিত করার একটা চেষ্টা চলে। এখন এই চেষ্টাটা কি শুধু জামাত ইসলামের, যদি তিনি স্পেসিফিক যেভাবে অভিযোগ করছেন এটা শুধু জামাত ইসলামের থেকে স্পেসিফিক অভিযোগ না, আমাদের পুরো অনলাইনের আমাদের যে কালচারটা হয়ে গেছে সেটা আপনি ধরেন জামাতের বিরুদ্ধে আপনি অভিযোগ দেবেন যে জামাত বট আইডি দ্বারা করে, কিন্তু আপনাকে আমি অন্তত 100টা উদাহরণ দিতে পারবো যে ছাত্র দলের রানিং পোস্টেড বিশ্ববিদ্যালয়ে পড়া স্টুডেন্টরা নিজস্ব আইডি দ্বারা সে হচ্ছে আপনার বিরোধী দলের নেত্রী, বিশেষ করে আমাদের আপনার আশা করি সামনে তিনি সংসদে যাবেন ডক্টর মাহমুদ আলম মিতু কিংবা হচ্ছে ইনকেলাব মঞ্চের যে নেতৃবৃন্দ আছে তাদেরকে ছাত্র দলের রানিং পোস্টেড জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিংবা হচ্ছে বিভিন্ন কলেজের ছেলেরা পোস্টেড থেকে হচ্ছে সরাসরি অনলাইনে হ্যারাসমেন্টের মতন এক ধরনের তাদেরকে করছেন। তো ফলশ্রুতিতে যে অনলাইনের এই যে আপনার যে জায়গাটা আপনি যদি বলেন যে এখানের বিশুদ্ধতা আনবেন, তাহলে এইটা সকল দলেরই যারা অনলাইন অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে এই জায়গাটা হচ্ছে যে আপনার আরও বেশি সহনশীল হতে হবে এবং আরও বেশি শ্রদ্ধার জায়গাটা দেখতে হবে। দেখেন তারেক রহমানের বিষয়ে যে বিষয়টি হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী তাকে কিন্তু ক্যারেক্টার অ্যাসাসিনেশন করলে এটা কিন্তু আমাদের দেশের জন্য লং টার্মের জন্য একটা বড় ক্ষতি হবে। কেন হবে? কারণ বাংলাদেশ তো ফ্যাসিবাদের কারণে একটা নেতৃত্ব শূন্য হয়ে গেছে। হাসিনা গত 17 বছরে কোনো ধরনের লিডারশিপ আপনার হচ্ছে রাখে না, রাজনৈতিক হত্যাকাণ্ড করেছে, মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে তাদেরকে দুর্বল করছে, আপনার বহু নেতাকর্মীদেরকে গুম খুন তো করছেই, আপনার যারা কারাগারে ছিল তাদেরকে বিভিন্ন স্লো পয়জনিংয়ের মাধ্যমে করছে। ফলে তারেক রহমানকে যদি পুরো মানে জাতির কাছে যদি তাদের সাথে রাইভাল পজিশনে নিয়ে আসে অর্থাৎ জনগণের তখনই হচ্ছে তৃতীয় পক্ষ দ্বারা তার এখানে ইন্টারভেনশন মানে তার যে এখানকার দীর্ঘ 17 বছর রাখার যে ইস্টাবলিশমেন্ট প্রশাসনের রন্ধে বিভিন্ন জায়গায় যে উচ্চপদস্থরা আছে এরা একটা ধরেন একটা কি বলে বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে একটা দীর্ঘমেয়াদী ষড়যন্ত্র করতে পারবে। আমরাও চাই যে বাংলাদেশের লিডারশিপের জন্য অবশ্যই তার যে জায়গাটা সেই জায়গাটা আপনার হচ্ছে অবশ্যই সৈয়দ ইমরান সালে প্রিন্স উনি যেটা বললেন যে পুরো আরিফুল ইসলাম আদিবের বক্তব্যে যেটা আসলো যে এটা তৃতীয় পক্ষের কাজ, এটা তৃতীয় পক্ষের কাজ কিনা এটা আমার জানা নেই, কিন্তু যদি এই ফটোকার্ডটা ওরা তৃতীয় পক্ষ করেও থাকে শেয়ার তো করতেছে জামাত শিবিরের লোকরা করতেছে, প্রমাণ আছে, বহু প্রমাণ। আমরা সেই প্রমাণগুলো আপনারা যদি বলেন এই যদি আমি আসতে পারি দেখাইতে পারি যে কীভাবে তারা এভাবে শেয়ার করেছে এবং একটা অস্থিতিশীলতা সৃষ্টি করার জন্য চেষ্টা করেছে। এবং এই যে ডাকসুর ভিপির সাথে ছবি আছে সেই মেয়ের আইডি থেকে আপনার এগুলো প্রচার হয়েছে, সেরকমও বহু আপনার ইয়ে আছে, প্রমাণ আছে, পাওয়া গেছে। এগুলো শুনেন শাক দিয়ে মাছ ঢাকার কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। এগুলো করে এই অস্থিতিশীলতা সৃষ্টি করা হচ্ছে। এবং তারও বাইরে এসে বলি যে ধরেন এই যে রাজনৈতিকভাবে আমরা যে সবাইকে একটা ঐক্যমত্যের মধ্য দিয়ে আমরা দেশটা পরিচালনা করতে চাচ্ছিলাম, একটু আগে আদিব নিজেও বললো যে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি মানে নির্বাচনে বিজয়ের পরে তিনি ডক্টর শফিকুর রহমানের বাসায় গেছেন, তিনি নাহিদ ইসলামের বাসায় গেছেন, তিনি আপনার কি বলে আমাদের আল্লামা মহিবুল্লাহ বাবুনগরীর বাসায় গেছেন, তারপরে আরও অনেকের বাসায় গেছেন। তো সেখানে গিয়ে সবার কাছে বলেছেন যে আসেন আমরা একসাথে আমরা দেশটা গঠন করি। হ্যাঁ, বিরোধী দল থাকবে, বিরোধী মত থাকবে, কিন্তু বিরোধী মত থাকলেও আমরা এমন কোনো পর্যায়ে আমরা যেতে চাই না যাতে আমরা একটা দেশে আবার একটা
অরাজক পরিস্থিতির সৃষ্টি হোক। কিন্তু পরবর্তীতে আমরা কি দেখলাম, এই যে জুলাই সনদ নিয়ে এই গণভোটের বিষয়টা নিয়ে তারা এমনভাবে আপনার বাইরে রাজপথ উত্তপ্ত করার ব্যর্থ প্রচেষ্টা তারা চালাচ্ছে। এমন গরম গরম উনি বললেন, আদিব ভাই বললেন যে যারা ওখানে বক্তৃতা করেছেন তারা তো সংসদের বাইরে, বা তার মানে কি যারা সংসদের বাইরে নেতৃবৃন্দ আছে তারা চাচ্ছেন না যে সংসদটা কার্যকর হোক, সরকারটা মানে মানে সঠিকভাবে চলুক, দেশটা সঠিকভাবে চলুক। এই জন্য বাইরে গরম গরম বক্তৃতা দিয়ে পরিস্থিতি উত্তপ্ত করছেন। আর সংসদের ভিতরে বিরোধী দলের যারা এমপি আছেন তারা এই ব্যাপারে তারা উপভোগ করছেন, তারা বলছেন না তোমরা থামো, আমরা দেশটাকে একসাথে চালাতে চাই, আসো আমরা একসাথে করি। এটা তারা আবার থামাচ্ছে না, বরঞ্চ তারা বসে সেখানে আপনার কাজগুলো করছে। বিরোধী দলের যে জামাতের সেক্রেটারি সাহেব উনি কি বক্তব্য দিলেন, যদিও আমরা দীর্ঘদিন একসাথে জেলে ছিলাম, ডক্টর শফিকুর রহমান সাহেবও আমরা একসাথে জেলে ছিলাম, পাশাপাশি রুমে থেকেছি, কিন্তু ওনাদের কি বক্তব্য, পারোয়ার সাহেব বললেন কি গুপ্ত তারাই যারা 17 বছর লন্ডনে পালিয়েছিল, তারেক রহমান লন্ডনে পালিয়েছিল না, নির্বাসনে থাকতে বাধ্য হয়েছেন তারেক রহমান, এবং সেখানে থেকেও এই হাসিনার সরকারের মাথা নত করেনি তার কাছে, এবং সেখানে বসেও দেশের জন্য দেশের আন্দোলনে তিনি নেতৃত্ব দিয়েছেন, সহযোগিতা করেছেন আন্দোলনকে সফল করার ক্ষেত্রে। সেখানে তিনি গুপ্ত হয়ে পালিয়ে থাকেন নাই। গুপ্ত কারা আজকে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের নামে রাজনীতি করছে, তারা 5ই আগস্টের আগে ছাত্রলীগের মিছিলে স্লোগান দিয়েছে। শেখ হাসিনা বলতে বলতে মুখে ফেনা উঠে গিয়েছে তাদের। এই পুরানো তারাই তো গুপ্ত না, এই পুরনো বিতর্কে আমরা পুরনো বিতর্কে আমরা যেতে চাই নাই, কিন্তু এই বিতর্কে আমাদেরকে টেনে আনা হচ্ছে। যখন আপনি টেনে আনবেন, বারে বারে আমাদেরকে আঘাত করবেন, বারে বারে আমাদেরকে আপনার এই যে বলছেন যে হাসিনাকে সরাইতে 16 বছর লেগেছে, বিএনপিকে সরাইতে 16 দিনও লাগবে না, এই কথা বলার মানেটা কি? আবার বলছেন গণ অভ্যুত্থানে ভয় দেখাচ্ছেন যে হাসিনা তো হেলিকপ্টার করে পালিয়ে গেছে, তারেক রহমান কিভাবে পালিয়ে যাবে, কোথায় পালিয়ে যাবে, এই কথাও তো বলা হচ্ছে। ওনাদের দায়িত্বশীল নেতারা বলছেন। তা এই দায়িত্ব কি এখন সংসদের বাইরে, সংসদ সদস্য না তারা বাইরে এই কথা বলছেন, তার দায় কি সংসদের বিরোধী দলের নেতারা নেবেন না? তাদের দলের নেতাদের বক্তব্যের দায় কি তারা নেবেন না? এই কথাগুলো অহেতুক বলা হচ্ছে, যেখানে আমরা জুলাই সনদ আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নিজে বলছেন প্রত্যেকটা অক্ষর প্রত্যেকটা লাইন আমরা বাস্তবায়ন করব। এই যে জুলাই সনদ বাস্তব যে সংবিধানের মানে বিশেষ কমিটি সংশোধনের যে বিষয়গুলো রয়েছে, আমরা বিশেষ কমিটি করার প্রস্তাব দিয়েছি। সেখানে বিরোধী দলের নেতা বললেন যে না, আমরা তো অন্যভাবে করতে চেয়েছিলাম, আমরা এই মুহূর্তে এটা আমরা করছি না, এই অধিবেশনে সেটা হবে না। তার মানে কি এইটা আরো পিছিয়ে গেল? এখন না হলে আরো পরে আরো 3 মাস পিছিয়ে গেল। আজকে যদি ওনারা নামটা দিতেন তাহলে ওনারা এই 3 মাসের মধ্যে, আমরা চেয়েছিলাম এই 3 মাস মানে পরবর্তী অধিবেশনের আগে, অর্থাৎ বাজেট সেশনের আগেই এই কমিটি বৈঠকের পর বৈঠক করে তারা আগায় নিতে পারতেন, যাতে পরবর্তী অধিবেশনে সংবিধানটা আমরা সংশোধন করতে পারতাম। এই ব্যাপারে এই প্রশ্নটাই আমার, যে সংবিধান বিশেষ করি এই যে পিছিয়ে গেল, এইটা কার জন্য পিছিয়ে যাচ্ছে? এই তো সংসদে বিরোধী দলের জন্য এটা পিছিয়ে যাচ্ছে। তারা নাম দিবে না, তারা তো ভিন্ন প্রক্রিয়া চাচ্ছেন। শুনেন, তারা কি সরকার পরিচালনা করছেন? তারা কি ট্রেজারি বেঞ্চে আছেন? ট্রেজারি বেঞ্চের যে কাজ, তারা সে কাজটা কেন করবেন? আমরা তো বলেছি প্রপোর্শন অনুযায়ী হবে, আপনাদের যে সংসদ সদস্য রয়েছেন সে অনুযায়ী আপনারা দেন। অন্যান্য বিরোধী দলের রাজনৈতিক দলে যারা প্রতিনিধিত্ব আছেন সংসদে, তাদের থেকেও তো আমরা দিয়েছি, আমরাও নিয়েছি। তো এখানে অসুবিধা নেই তো, একসাথে বসেই তো আমরা করব। এবং সেখানে আমরা তো বলেছি জুলাই সনদে যেসব আছে আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করব। এখানে ভয় পাওয়ার তো কিছু নাই যে জুলাই সনদে যা আছে সেগুলো আমরা করব না। এখন আমরা এখানে পাবলিকলি যেটা অঙ্গীকার করছি, সংসদের ভিতরে দাঁড়িয়ে যেটা অঙ্গীকার করছি, ওই কমিটিতে বসেও তো আমরা সেটা বাস্তবায়ন করব। তো এখানে ভয় পাওয়ার তো কিছু নাই। আমরা আসছি আপনার কাছে আরিফুল ইসলাম আদিব। এই বিশেষ কমিটিতে সংবিধান সংস্কার করেই জুলাই সনদ বাস্তবায়ন করা হবে, সরকারের এই অবস্থান, এবং তারা বিশেষ কমিটিতে বিরোধী দলের নাম চেয়েছে কিন্তু না দেওয়ার কারণে এটা পিছিয়ে যাচ্ছে, যে অভিযোগ সৈয়দ ইমরান সালে প্রিন্স করলেন। তো তাইলে কি আপনারা চান না যে জুলাই সনদ বাস্তবায়ন হোক, দ্রুততার সাথে হোক? এরপরে আমাকে একটু বলবেন, এটা বলবো আমি। ধন্যবাদ আবার আপনাকে। প্রথমত বিষয়টি হচ্ছে যে দেখেন, এখানের
পুরো গণ অভ্যুত্থানের পরে এখানে কিন্তু ধারাবাহিকভাবে 3টা জিনিস ঘটছে। আপনার ঐক্যমত কমিশন সেখানে ধারাবাহিকভাবে বসছে, তারপর তারা একটা জুলাই সনদ স্বাক্ষর করেছেন, এরপরে একটি জুলাই সনদ বাস্তবায়ন আদেশ হয়েছে এবং সেই আদেশের ভিত্তিতে একটা গণভোট অনুষ্ঠিত হয়েছে। সেই গণভোটে সুস্পষ্টভাবে 4টি প্রশ্ন রেখেই কিন্তু এই গণভোটটা অনুষ্ঠিত হয়েছে। তো ফলশ্রুতিতে এটি কিন্তু একটি শুধু জাতীয় নির্বাচন ছিল না, বরঞ্চ ছিল যে একটি গণভোটও ছিল। অর্থাৎ এই 33টি রাজনৈতিক দল প্রায় 8 মাস নানা ধরনের আলোচনা করে যেই জায়গাটা করেছেন, সেই জায়গাটি বাস্তবায়নের একটি জায়গাটি দিয়েছেন। সেখানে কিন্তু স্পষ্ট করে বিএনপি তার 31 দফার প্রথম দফায় বলছে যে তারা ক্ষমতায় গেলে সংবিধান সংস্কার পরিশোধ করবেন, তাদের প্রথম দফায় উল্লেখ আছে। আমরা দেখলাম কি ঠিক নির্বাচনের পরে 180 ডিগ্রি কি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আপনার হচ্ছে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে ঘুরে আপনার সালাউদ্দিন আহমেদ তিনি বললেন যে সংবিধান সংস্কার হয় না, স্থগিত হয়, রহিত হয় কিংবা হচ্ছে সংশোধনী হয়। অথচ বিএনপির প্রথম প্রস্তাবনা ছিল, অর্থাৎ তার নিজের লেখায় নিজের সংসদে গিয়ে আপনি হচ্ছে পুরো বিপরীত অবস্থান করছেন। কারণ সালাউদ্দিন ভাই ঘরোয়া পরিবেশে তিনি একাধিকবার বলছেন যে বিএনপির যে 31 দফা আমার হাতে লেখা ছিল, যদিও তাদের একটা টিম লিখছে। তাহলে নিজের হাতের লেখা নিজেই প্রথমে গিয়ে হচ্ছে সংসদে। ওখানে তো উনি আবার একটা যুক্তি দেখাচ্ছেন যে জুলাই সনদ যেটা আছে সনদে আবার বলা আছে সংবিধান সংশোধনের কথা বলা আছে। না, উনি আবার পার্লামেন্টে এটা বলেছেন। এখানে দুইটা জিজ্ঞেস সংবিধানের তারা দেখবেন যে বিএনপির যখনই কোনো এমপিরা সংসদে কথা বলেন কিংবা হচ্ছে টকশোতে আসেন, তারা জুলাই সনদটা এনে হাতে ধরে বলবেন যে এই সনদে যেটা আমরা স্বাক্ষর করছি আমরা তা অক্ষর অক্ষর করবে না। আপনি ওইটা হচ্ছে একটা ডকুমেন্ট, সনদটা হচ্ছে জাস্ট একটা ডকুমেন্ট, রাজনৈতিক ঐক্যমতের একটা ডকুমেন্ট। আপনার ওইখানে দ্বিমত হইছে দেখে আপনাকে গণভোটে যাইতে হয়েছে। আপনার সাথে যদি এনসিপি, জামাত কিংবা হচ্ছে অন্য দলের যদি একমত হয়ে যেত তাহলে তার সেটা গণভোটের প্রয়োজন হইতো না। অর্থাৎ আপনি ইন্টারমিডিয়েট পাশের সার্টিফিকেট নিয়ে আপনি বলতেছেন যে আমি একেবারে হুবাহু আমি যা জীবনে শিখছি সব কিছু করবো, কিন্তু আপনি যে ওই সনদ স্বাক্ষরের পরে জনগণের রায় ধরেন একটা যেমন খুব বেসিক স্ট্রাকচার পরিবর্তনের ক্ষেত্রে আপনার হচ্ছে প্রধানমন্ত্রীর মেয়াদ 2বারের বেশি থাকবে কিনা, সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিয়োগের ক্ষেত্রে আপনার নির্বাচন কমিশন, তত্ত্বাবধায়ক সরকার, এখানে দুদকের চেয়ারম্যান নিয়োগের জায়গা থেকে এবং ধারাবাহিকভাবে আপনার হচ্ছে বিচার বিভাগকে আলাদা পৃথকীকরণ থেকে 3-4টা কোশ্চেন ছিল। 4 নম্বর কোশ্চেনটা ছিল অপর যে 30টা অন্যান্য যে বিষয়গুলো আছে সেগুলো প্রত্যেক দল তাদের আপনার ইশতেহার অনুযায়ী করবে। কিন্তু এই যে 30টা বেসিক যে আপনার মূল যে দ্বিমত হয়েছে সেই জায়গাগুলো গণভোটে জনগণ যে রায় দিবে সেই রায় অনুযায়ী আপনি হচ্ছে করবেন। তাহলে আপনি প্রথমেই এসে আবার পিছনে যাচ্ছেন, তাহলে এটা তো হচ্ছে জাতির সাথে একটা স্পষ্ট আকারে মানে এখন এই বিরোধী ঝগড়া করে কি আমরা সমস্যা দেখেন সময় পার করে দেব। বাংলাদেশের মূল যে জায়গাটা শাসনতান্ত্রিক, আমরা যেটা বারবার বলছি, এখানে একটা সাংবিধানিক স্বৈরতন্ত্র এবং একই সাথে সংসদীয় স্বৈরতন্ত্রের একটা সূক্ষ্ম সুযোগ রয়ে গেছে। কিভাবে রয়েছে আপনি দেখেন, যারা নির্বাচিত হন সংসদ প্রতিনিধি হিসাবে, তারা নির্বাচিত হন সংসদের সংবিধান অনুযায়ী আইন প্রণয়ন করার জন্য। কিন্তু যখনই তারা 2/3 মেজরিটি পেয়ে যান, যখন যেই সরকার যেই প্রক্রিয়ায় পাওয়া যাওয়ার পরই দলের যে মূলনীতি থাকে সেই মূলনীতিটারে সংবিধানের প্রধান মূলনীতির উপর চাপায়া দেন। এই জন্য আপনি দেখবেন যখন বিএনপি আসে তারা শুধুমাত্র ওই যে সংবিধানের যে 4 মূলনীতি জাতীয়তাবাদে সর্বাগ্রে দেওয়া হচ্ছে তারা কাজ করে। যখন আওয়ামী লীগ আসে তখন তারা আপনার ধর্মনিরপেক্ষতাকে মহান করে তুলে, আপনার হচ্ছে সংবিধান সংশোধনের মাধ্যমে আপনার হচ্ছে বিএনপি আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস আনছে। কিন্তু আবার আওয়ামী লীগ এসে ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে এই দেশ স্বাধীন হয়েছে, অতএব এখানে এই জায়গাটা ধর্মভিত্তিক কোনো জায়গা থাকতে পারবে না। অর্থাৎ যেইটা বিএনপির সময় অসাংবিধানিক হয়ে যায়, আওয়ামী লীগ আসলে সেটা সংবিধান হয়ে যায়। আবার আওয়ামী লীগ যখন যেটাকে সংশোধন করে সে একই জিনিস সংবিধান হয়। সবচেয়ে বেশি গণতন্ত্রের এখানে মোকারিটা হয়েছে, স্পষ্ট উদাহরণ হয়েছে আমাদের বর্তমান আইনমন্ত্রী। তিনি অন্তর্বর্তী সরকারের সময় অ্যাটর্নি জেনারেল ছিলেন। অ্যাটর্নি জেনারেল থেকে তিনি যেই মামলা ডিফেন্ড করছেন, অর্থাৎ বিচার
বিভাগের জন্য পৃথক সচিবালয় করা, সেটার জন্য তিনি সরকারের পক্ষ থেকে করছেন। সরকারের সেখানে দায়িত্ব শেষ হয়েছে, তিনি বিএনপি থেকে নির্বাচিত করেছেন, এখন সংসদ এসে তিনি আবার সেটা বাতিলের পক্ষে দাঁড়াচ্ছেন। তাহলে জাতির সাথে এটা তো আবার তারা ফিরিয়ে আনবেন, তারা তো একেবারে বাতিল করে দিলেন এখানে তারা বলেন না, তারা বলছেন যে আমি তো ওই ব্যাপারে কথা বলতে চাই। জি অবশ্যই ভাই বলবে সেই জায়গাটা থেকে তারা শেষ করব বিরোধিতা করছে। তো ফলশ্রুতিতে যেটা হয়েছে যে আপনার এখানে আমরা সেই পরিবর্তনটা করছি যে কোনো দল এককভাবে 2/3 মেজরিটি পাইলে সেজন্য তার মতন করে সংবিধানে বেসিক স্ট্রাকচার পরিবর্তন করতে না পারে, এই জন্য সংবিধানে 2টা কক্ষ দরকার, উচ্চ কক্ষ এবং নিম্ন কক্ষ, এবং উচ্চ কক্ষটা হবে সংখ্যানুপাতে। সেই জায়গার থেকে বিএনপি কিন্তু নোট অফ ডিসেন্ট দেওয়া ছিল, নোট অফ ডিসেন্টটা জুলাই সনদ পর্যন্ত দেওয়া ছিল। আপনার ওই নোট অফ ডিসেন্টটা জনগণ গ্রহণ করছে কি করছে না, সেই সমাধানটা কিন্তু জনগণ গণভোটে আপনাকে দিয়েছে। এখন আপনি বলবেন যে জনগণ যারা টিপসই দেয় তারা কিভাবে 4টা প্রশ্ন পড়ছে, তাই আমি যদি বলি যে বিএনপির 31 দফা জনগণ পড়লো কবে, যে জনগণ 4 দফা পড়তে পারে না। বিএনপির 31 দফা গ্রামে গঞ্জে আমরা সাধারণ মানুষের কাছে পথে ঘাটে আমরা 1 বছর ব্যাপী আমরা এটা প্রচার করি, ক্যাম্পেইন আমরা কোটি কোটি আমরা ছাপিয়েছি, লিফলেট ছাপিয়েছি, প্রত্যেকটা কনস্টিটিউয়েন্সিতে আলাদা আলাদা করে আমরা ছাপিয়েছি, জনগণকে আমরা বুঝিয়েছি। এটার উপরে সেমিনার হয়েছে, সিম্পোজিয়াম হয়েছে, সমাবেশ হয়েছে, গ্রামের হাট বাজারে গিয়ে আমরা বক্তব্য রেখেছি এগুলোর উপরে পয়েন্ট ধরে ধরে। তো আমরা জনগণকে কেন বুঝাবো না, বুঝাই নেই। ওই যে 4টা দফা যেটা বলা হচ্ছে, আমি আসি এখানে একটু কথা বলি যে জুলাই আদেশ, জি এটাই তো আইনটা ছিল, আপনার তার আগ পর্যন্ত সব ঠিক ছিল। এই যে ঐক্যমত্য করা, আপনার 33টি দল একসাথে বসে, কিন্তু এই যে আদেশটা দেওয়া হলো এইখানেই তো প্রতারণা করা হয়েছে জাতির সাথে, শুধু বিএনপির সাথে না। কারণ এইখানে তো এই 33টা দলের ঐক্যমত্য হয় নাই, না ছিল না। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার ঐক্যমত্য কমিশন গঠন করে সব দলকে নিয়ে আপনার একটা জুলাই সনদ স্বাক্ষর করলো। আমরা বলেছি যে এটা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেও বলেছেন কয়েকবার যে যেসব ব্যাপারে ঐক্যমত হবে সেগুলি আদেশে থাকবে, সনদে থাকবে, যেগুলিতে হবে না সেগুলি যেসব যার যার সেসব দল যার যার ম্যানিফেস্টোতে নিয়ে নির্বাচনে যাবে। তো আমরা তো সেটাই করেছি। তারপরে এই যে জামাত এবং এনসিপির চাপে এবং অন্তর্বর্তীকালীন সরকারের কিছু কিছু উপদেষ্টার দুরভিসন্ধিমূলক কর্মকাণ্ডে এবং এই ঐক্যমত্য কমিশনের প্রধান সহ কয়েকজন যারা বিদেশ থেকে হায়ার করে যাদেরকে আনা হয়েছিল আমাদের সংস্কার করার জন্য, তারা এই আদেশটা জারি করলো, আমাদের চূড়ান্ত আমাদের মধ্যে অনৈক্য সৃষ্টি করে দিল। আচ্ছা, তারপরও আমরা বলেছি যে আমরা তো এই রায় তো আমরা বাতিল বলছি না, আসেন এই কমিটি হবে, কমিটির মধ্যে আলোচনা হবে, কি গ্রহণ করব, কর্তৃক রাখবো, আমরা সেটাও করব। এখানে তো আমরা একেবারে বাতিল করে দিচ্ছি না সব কিছু। আর তারপরে আরও কথা বলা হচ্ছে যে এই যে নাম না দেওয়ার কারণে এই যে 3 মাস কিন্তু পিছিয়ে গেল, এই 3 মাস রাজপথে এনসিপি এবং জামাত জোট তারা কিন্তু বলবে যে বিএনপি মানছে না, সংস্কার মানছে না, করছে না। কিন্তু কমিটি হলে যখন আলোচনা কমিটির মধ্যে ঢুকে যেত, আপনি যেটা বলতে চাচ্ছেন যে আলোচনা হলে বাইরেও এই জুলাই সনদের বাইরেও কিছু নিয়ে আসা সম্ভব আলোচনার মাধ্যমে। অবশ্যই নিয়ে আলোচনা করে কোন সব সমস্যার সমাধান হতে পারে, এগুলো করে কথা বলে। আরেকটা জিনিস কথা বললেন যে এই যে আমি শেষ করি, ওনাকে একটু বেশি সময় দিয়েছেন, আমাকে একটু দেন। এখানে বলছি এই যে বলা হচ্ছে যে বিএনপি নাকি বলে হ্যাঁ 31 দফা সংস্কারের কথা ছিল, কিন্তু জুলাই সনদে যখন আমরা স্বাক্ষর করি তখন তার 31 দফা থাকলো না সেখানে। আমরা তো 31 দফা নাই এমন অনেক কিছু আমরা জুলাই সনদে আমরা মেনে নিয়েছি জাতীয় ঐক্যমত্যের স্বার্থে। এখন সেখানে কোনটা সংস্কার কোনটা সংশোধন এই কথা বলে এই বিতর্ক সৃষ্টি তো দরকার নেই। একই জিনিস হোক, আসেন সংশোধন করি। আমরা তো একা করতে চাই না, আপনাদেরকে নিয়ে করতে চাই। সেখানে ওনারা সেই নামগুলো দিচ্ছেন না, বলছেন আইনমন্ত্রী আপনার অ্যাটর্নি জেনারেল থাকা অবস্থায় যে সচিবালয় নিজে হাতে করেছেন এখন সেটা ফিরিয়ে নিলেন। তখন তো অন্তর্বর্তীকালীন সরকারের আইনমন্ত্রী অ্যাটর্নি জেনারেল ছিলেন, তার সরকারের সেটা বাস্তবায়ন করেছেন, এখন তিনি বিএনপির আইনমন্ত্রী। সেটা আমরা সেইটা বাতিল করি নাই, আমরা বলেছি এটা আমরা নতুনভাবে নিয়ে আসবো যাতে অন্যান্য আইন দেখে সেগুলো আমরা করতে পারি। এই অ্যাটর্নি জেনারেলের মতামত তো তখন সেই আইনে আপনার গ্রাহ্য করা হয়নি, সেই সময় যেটা করা হয়েছিল সচিবালয় আইনে। এগুলো আরেকটা কথা হচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের একটি বক্তব্য নিয়ে আদিব বললেন যে জামাতকে রাজনৈতিকভাবে নির্মূল করা।
আমরা কিন্তু সাংগঠনিকভাবে নির্মূলের কথা বলি নাই, মির্জা ফখরুল সাহেব বলেন নাই। রাজনৈতিকভাবে নির্মূল মানে রাজনৈতিকভাবে মোকাবেলা করা, তার যে রাজনীতি, রাজনৈতিকভাবে পরাজিত করা, সেটাই উনি বুঝাইতে চেয়েছেন। সাংগঠনিকভাবে নির্মূল করার কথা কিন্তু বিএনপি মির্জা ফখরুল সাহেব বলেন নাই। সাংগঠনিকভাবে নির্মূল কোনটা, যে আপনার যেটা আওয়ামী লীগ করেছিল, এই যে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া, আমরা তো সে পথে কথা বলি না। কিন্তু এটাকে নিয়ে তারা সাংগঠনিক কোনটা, রাজনৈতিক কোনটা, এইটা কিন্তু তারা বুঝতে পারতেছে না, বা বুঝলেও তারা কিন্তু জনগণের কাছে সেটা সেভাবে উপস্থাপন করছে না। সেই জন্য আমরা বলছি যে আসুন আমরা সংসদে বসে সংসদের রীতি নীতি যেগুলো আছে সেগুলো মানে অনুসরণ করে আমরা সকলে মিলে আমরা একটা সংবিধান সংশোধন করব, এবং এর বাইরে জুলাই সনদে যেগুলো আছে সেগুলো আমরা বাস্তবায়নে আমরা ঐক্যবদ্ধভাবে। অসংখ্য ধন্যবাদ আলোচনায় অংশগ্রহণ করার জন্য। আমার মনে হয় আদিব আজকে আর সময় দিতে পারছি না, আপনাকে অসংখ্য ধন্যবাদ আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ আপনারা অতিথিদের বক্তব্য শুনলেন। শুভরাত্রি, আল্লাহ হাফেজ।